আসসালামাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের অনলাইন ক্লাসে। বিশেষ করে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। বিজ্ঞান বিষয়ের পদার্থ আলোচনা করতে যাচ্ছি। পদার্থের পঞ্চম অধ্যায়ের পদার্থের অবস্থা ও চাপ বিষয়টি আলোচনা করব। এখানে কিছু উল্লেখযোগ্য টপিক লিখে রেখেছি। পুরো অধ্যায়টাতেই এই টপিকগুলো সংযুক্ত আছে আমরা জানি। তো আমি বরাবরই যে কাজটি করি যে একটি অধ্যায়কে না ভেঙে চেষ্টা করি থিওরিটিক্যাল তথ্যীয় বিষয়টুকু যাতে একটি ক্লাসে ছোট্ট ছোট্ট করে আলোচনা করে দিতে পারি, যার জন্য আমি এগুলো লিখে রেখেছি। এখানে আছে চাপ ও ক্ষেত্রফল, স্থির তরলের কোনো বিন্দুতে চাপ নির্ণয়, প্লবতা, প্যাসকেলের সূত্র, আর্কিমিডিসের সূত্র, ঘনত্ব, বস্তুর ভাসন ও নিমজ্জন, বায়ুমণ্ডলের চাপ, স্থিতিস্থাপকতা, হুকের সূত্র। এই টপিকগুলো বা এই লেসনগুলো তোমার অধ্যায়টিতে সংযুক্ত আছে। আমরা চেষ্টা করব এগুলো একটু একটু করে জেনে নিতে। এরপরে পার্টটি ভালো মতো পড়বো। গাণিতিক সমস্যা এমসিকিউ সব পড়ে নিলে পার্টটি সম্পর্কে তুমি একটু এক্সপার্ট হয়ে নিতে পারবা। তো চলো আমরা জেনে নিই প্রথমে চাপ কি। চাপ হচ্ছে তরলের বা সলিডের কোনো কিছুর উপর একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে বলে চাপ। চাপের সংজ্ঞাটা কি তাহলে? চাপ হচ্ছে চাপ ইজ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলের অর্থ হচ্ছে, তাহলে ক্ষেত্রফলের সংজ্ঞাটা আমরা এখানে আগেই পেয়ে যাচ্ছি। ক্ষেত্রফল মানেই তো আমরা জানি এরিয়া হুইচ ইজ লেন্থ গুণ ব্রেথ মেবি, অর ইউ ক্যান রাইট এখানে এম ইন্টু এম হুইচ ইজ এম স্কোয়ার। অর্থাৎ যদি এটা 1 হয় দেন ইটস মাস্ট বি 1 এম স্কোয়ার। তাহলে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল তো আমরা জানি ফোর্স এফ, আর ক্ষেত্রফল হচ্ছে এ, দেন উই ক্যান রাইট এফ বাই এফ। বলের একক হচ্ছে নিউটন আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। তো এখান থেকে আমরা জানলাম চাপ মানে হচ্ছে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে বলে চাপ। এটাকে লেখা যাবে এইরকম, যার একক হচ্ছে প্যাসকেল। সুতরাং এফ ইজ চাপ পি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো চাপ পি ইজ ইকুয়াল টু এফ বাই এ, যার এককটা হবে একক প্যাসকেল। চাপের একক হচ্ছে প্যাসকেল। তাহলে তোমাকে এখানে যদি বলে হোয়াট ডাজ মিন 10 প্যাসকেল, 10 প্যাসকেলের অর্থ হচ্ছে 10 নিউটন বল 1 বর্গমিটারের কোনো বস্তুর উপর প্রযুক্ত হয়েছে। যদি এরকম হয় যে 20 প্যাসকেলের মিনিংটা কি? 20 প্যাসকেলের মিনিংটা হচ্ছে 20 নিউটন বল 1 বর্গমিটারের কোনো বস্তুর উপর প্রযুক্ত হয়েছে। তাহলে আমরা চাপ কি জানলাম? চাপ হচ্ছে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে, আর তার একক হচ্ছে প্যাসকেল। তাহলে চাপের মাত্রাটা কি হইতে পারে? চাপের মাত্রা এফ ইজ ইকুয়াল টু, আমরা জানি মাত্রার ক্ষেত্রে এরকম তৃতীয় বন্ধনী দ্বারা এটাকে বেষ্টিত করতে হয়। তাহলে চাপ মানে পি ইজ ইকুয়াল টু আমরা জানি এফ বাই এ। এফ মানে হচ্ছে তো এম এ, এখানে এম এ, এটা ছোট হাতে লিখলে ভালো হয় এম এ, আর এ মানে তো হচ্ছে এম স্কোয়ার। এফ ইজ ইকুয়াল টু এম এ, এম মানে হচ্ছে না, এখানে এমটা এম স্কোয়ার হবে না, এখানে এল স্কোয়ার দিতে হবে। তাহলে এম ইন্টু ত্বরণ হচ্ছে বি বাই টি ইজ ইকুয়াল বাই এল স্কোয়ার। এখানে হবে এম ইন্টু ভি মানে হবে এম এর নিচে টিটা নিয়ে আসি, বি মানে হবে এস বাই টি ইন্টু 1 বাই এল স্কোয়ার। তাহলে এখানে ফাইনালি আমরা এমকেও এল বানাই ফেলতে পারবো। এমটা এমই থাকবে, এসটাকে এল বানাই ফেলতে পারবো, আর এখানে টিটা হবে বড় হাতের টি স্কোয়ার, এখানে হবে এল স্কোয়ার, কারণ মাত্রার ক্ষেত্রে আমাদের বড় হাতের অক্ষরগুলো আসতে হবে। তাহলে এখানে এম দিব এম এল টু দি পাওয়ার -1, এই যে এল এল কাটা যাচ্ছে, টি টু দি পাওয়ার -2। তাহলে চাপের একক পি হচ্ছে চাপ, তার একক হচ্ছে পি ইজ ইকুয়াল টু এফ বাই এ, যার একক হচ্ছে প্যাসকেল। চাপের মাত্রা হচ্ছে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। তাহলে টোটালি এই অংশ থেকে এখান থেকে আমরা কি জানলাম? এখান থেকে জানলাম চাপ হচ্ছে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে বলে চাপ। চাপের একক প্যাসকেল। 10 প্যাসকেল চাপের অর্থ হচ্ছে 10 নিউটন বল 1 বর্গমিটার ক্ষেত্রফলের উপর প্রযুক্ত হয়েছে। যদি 20 নিউটন প্যাসকেল হয়, 30 প্যাসকেল হয়, 50 প্যাসকেল হয়, এনি প্যাসকেল, এখানে হচ্ছে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত। একক ক্ষেত্রফল মিনস 1 বর্গমিটার ক্ষেত্রফলের উপর প্রযুক্ত এই বলটাকেই বলে তার চাপ।
চাপের মাত্রাটাকে আমরা এখানে প্রতিষ্ঠিত করলাম বিভিন্ন সমীকরণের মাধ্যমে, ক্যালকুলেশনের মাধ্যমে, মৌলিক উপাদানগুলোর সাহায্যে। সেটা হচ্ছে ml⁻⁻1 t⁻²। তাহলে আমরা জেনে গেছি চাপ ও ক্ষেত্রফল। এবার আমরা জানবো স্থির তরলের কোনো বিন্দুতে চাপ নির্ণয়। স্থির তরলের কোনো বিন্দুতে চাপ নির্ণয় করতে গেলে আমরা একটু স্থির তরলটা চিন্তা করি। এখানে এরকম যদি কোনো একটা কিছু হয়, সেটা হচ্ছে স্থির তরলের কোনো একটা পাত্র যার পুরোটাই তরল দ্বারা পরিপূর্ণ আছে। আমরা যদি এর ভিতরে কোনো একটা কিছুকে নিমজ্জিত করি, ডুবাই, তাহলে এইটার উপর স্থির তরল কতটুকু, এই তরল এটার উপর কতটুকু চাপ প্রয়োগ করবে সেটা আমরা বের করব। স্থির তরলের কোনো বিন্দুতে, স্থির তরলের এই হচ্ছে তরল, সব তরল, তার যে কোনো একটা বিন্দুতে চাপটা কতটুকু হবে সেটা নির্ণয় করব। তাহলে তরলের, এই যে তরলের প্রযুক্ত বল, চাপ মানেই তো হচ্ছে বল বাই ক্ষেত্রফল, তাহলে প্রযুক্ত বলটা হবে, প্রযুক্ত বল ইজ ইকুয়াল টু হবে তরলের ওজন। অর্থাৎ এইখানে এই তরলের মধ্যে একটি বস্তু নিমজ্জিত আছে, উপর থেকে বস্তুর উপর তরলটা চাপ প্রয়োগ করছে, সেই চাপটা হবে তার ওজনের সমান। তরলের ওজন যত, সেই পরিমাণ ওজনের সমান চাপ সে এই বস্তুটার উপর প্রয়োগ করছে। তাহলে তরলের উপর প্রযুক্ত বল মানে হচ্ছে তরলের ওজন, আর তরলের ওজনের অর্থ হইল তরলের বর গুণ অবিকর্ষজ ত্বরণ, অবিকর্ষজ ত্বরণ। আর তরলের বরের অর্থ হচ্ছে এখানে হচ্ছে তরলের আয়তন এবং তার ঘনত্ব। আয়তন, বরের মধ্যে আছে আয়তন আছে, ঘনত্ব আছে, আর অবিকর্ষজ ত্বরণটাকে আমরা জি হিসাবে এখানে কাউন্ট করে ফেলতে পারবো। তরলের আয়তনের মধ্যে আছে তরলের ক্ষেত্রফল গুণ উচ্চতা। আমরা জানি আয়তন মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, ক্ষেত্রফলের দৈর্ঘ্য গুণ প্রস্থ চলে আসতেছে এখানে। এখানে ঘনত্ব বিষয়টা হচ্ছে, ঘনত্ব এখানেও আছে, এই যে এখানে ঘনত্ব হচ্ছে, ঘনত্বকে র দ্বারা প্রকাশ করা হয়, র ইজ ইকুয়াল টু m/v। অর্থাৎ একক আয়তনে কোনো বস্তুর উপর প্রযুক্ত বর হইল ঘনত্ব, একক আয়তনের কোনো বস্তুর উপর প্রযুক্ত বর হচ্ছে ঘনত্ব। তাহলে ঘনত্বকে র দ্বারা প্রকাশ করা হয়, এখানে জি আছে। আমরা জানি তরলের ক্ষেত্রফল মানে হচ্ছে এ, আর এটা হবে এইচ গুণ র গুণ জি। তাহলে বস্তুর উপর প্রযুক্ত বল মানে হচ্ছে এফ। আমরা জানি এফ ইজ ইকুয়াল টু, এখানে হবে এ এইচ র জি। তাহলে এফ থেকে আমরা কি বের করতে পারি? আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এ বাই পি ইজ ইকুয়াল টু এফ বাই এ। দেন আমরা এখানে লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু পি এ। তাহলে এফ এর জায়গায় আমরা এখানে বসাই দিতে পারবো, এফ এর জায়গায় এই জিনিসটা বসাই দিতে পারবো, সেটা হচ্ছে কি এফ ইজ ইকুয়াল টু পি এ। দেন এখানে আমরা লিখতে পারবো এ এইচ র জি। আমরা যদি দুই দিকে এটা বাদ দিয়ে দেই, তাহলে এটা হবে পি ইজ ইকুয়াল টু, এটা হবে পি সমান এইচ র জি। আচ্ছা, এখানে বস্তুর ঘনত্ব, বস্তুর অবিকর্ষজ ত্বরণ এবং সমান চিহ্ন যেখানে আছে, অবিকর্ষজ ত্বরণ তো অপরিবর্তনশীল, সুতরাং আমরা এখানে লিখতে পারবো পি সমানুপাতিক এইচ র জি। পি সমানুপাতিক এইচ র জি এর অর্থ হইল তরলের নিমজ্জিত কোনো বস্তুর উপর প্রযুক্ত বল, প্রযুক্ত চাপটা, তার উপর চাপ ডিপেন্ড করে বস্তুটার ওজন এবং তার ঘনত্বের গুণফলের সমানুপাতিক। বস্তুর ওজন যত বেশি হবে, উচ্চতা যত বেশি হবে, বস্তুর উচ্চতা এবং তার ঘনত্বের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ বস্তুর উচ্চতা যত বেশি হবে তার উপর প্রযুক্ত চাপ তত বেশি হবে, অথবা তার ঘনত্ব যত বেশি হবে, তার তরলের মধ্যে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটি তরল কর্তৃক যে ঊর্ধ্বমুখী বল অনুভব করে সেটাই হচ্ছে তার প্লবতা। প্লবতা হচ্ছে কোনো বস্তুকে তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটি তরল কর্তৃক যে ঊর্ধ্বমুখী বল অনুভব করে তাকে বলে প্লবতা। প্লবতা বা ঊর্ধ্বমুখী বল। কোনো একটি বস্তুকে তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটি তরল কর্তৃক যে ঊর্ধ্বমুখী বল অনুভব করে তাকে বলে তরলের প্লবতা। অর্থাৎ কোনো একটা বস্তুকে তুমি যদি পানিতে নিমজ্জিত করো, তাহলে বস্তুটা দেখবা উপর দিকে
ভেসে ওঠার যে প্রবণতা সেটা হচ্ছে তার প্রবলতা। তাহলে এটা হচ্ছে ঊর্ধ্বমুখী বলের কারণে প্লবতাটা হয়ে থাকে। তাহলে ঊর্ধ্বমুখী বলটা হচ্ছে এখানে বস্তুটি যেহেতু সম্পূর্ণ নিমজ্জিত আছে, সুতরাং এখানের মধ্যে এখান থেকে F2 বল অনুভূত হচ্ছে, এটা হচ্ছে F2 বল। আর যেহেতু সে নিমজ্জিত আছে, সুতরাং ডুবানো থাকার কারণে তার ভিতর আরেকটা বল কাজ করছে, সেটা হচ্ছে F1। তাহলে এখানে প্লবতাটা হবে F2 মাইনাস F1। তাহলে F2 মাইনাস F1 থেকে আমরা এখানে কি লিখতে পারবো? আর এখানে এইচ উচ্চতাটা হবে, টোটাল উচ্চতা থেকে যদি এটুকু বাদ দিই তাহলে এটা হবে H2। আর আমরা জানি যে P ইজ ইকুয়াল টু এইচ রো জি, আমরা আগেরটাতে জানলাম P ইজ ইকুয়াল টু এইচ রো জি। সুতরাং আবার আমরা এটাও জানলাম F P মানে হচ্ছে F বাই এ, দেন এখানে লিখতে পারি এইচ রো জি। তাহলে যদি আমরা এটাকে কি করব, কোনাকুনি যদি গুণ করে দেই তাহলে F ইজ ইকুয়াল টু হবে এইচ রো জি, F ইজ ইকুয়াল টু হবে এ এইচ রো জি। তাহলে এখান থেকে Fটা বের করা যাচ্ছে। তাহলে F2 হবে দ্বিতীয় উচ্চতার জন্য, টোটাল এতটুকুর পর্যন্ত হবে H2। তাহলে এইটা হবে এ H2 র জি মাইনাস F1 হবে এতটুকু উচ্চতার জন্য, তাহলে এটা হবে এ H1 র জি। তাহলে দুই জায়গাতেই এ র জিটা কমন আছে, তাহলে আমরা লিখবো H2 মাইনাস H1। তাহলে এখানে বলতে পারবো এ র জি আর এটা হচ্ছে H, তাহলে এটা হচ্ছে কি এ এইচ, যদি একটু এটা কীভাবে লিখি এ এইচ র জি। এ এইচ রোজির ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখবা তোমরা, এটা হচ্ছে ক্ষেত্রফল এবং এটা হচ্ছে উচ্চতা। ক্ষেত্রফল এবং উচ্চতা মিলে এটা হচ্ছে আয়তন, সুতরাং এটাকে লিখতে পারবো এরকম। তাহলে প্লবতাটা হচ্ছে বস্তুর আয়তন, ঘনত্ব এবং অভিকর্ষ ত্বরণের গুণফলটাই হচ্ছে প্লবতা। বস্তুর আয়তন, অভিকর্ষ ত্বরণ এবং তাহলে এখানে এটাকে প্লবতাটাকে ওইভাবে লিখতে পারবো, প্লবতা সমান আমরা লিখে ফেলতে পারবো আগের মতো, প্লবতা সমানুপাতিক এই যে এখানে অভিকর্ষ ত্বরণটা হচ্ছে ফিক্সড ভিরো। সুতরাং বস্তুর তরলের আয়তন এবং ঘনত্বের গুণফলের সমানুপাতিক হচ্ছে প্লবতা। বস্তুর আয়তন এবং ঘনত্ব যত বেশি হবে প্লবতা তত বেশি হবে, আয়তন এবং ঘনত্ব যত কম হবে প্লবতা তত কম হবে। তাহলে বিষয়টি আমরা আরেকটু খেয়াল করি, দেখো প্লবতা হচ্ছে কোনো বস্তুকে তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটি তরল কর্তৃক যে ঊর্ধ্বমুখী বল অনুভব করে তাকে বলে প্লবতা। আর এই প্লবতার সমীকরণটা আমরা এইভাবে প্রতিষ্ঠা করব। সুতরাং তোমরা আশা করি বুঝতে পেরেছো বিষয়টি। আমরা এবার চলে আসবো প্যাসকেলের সূত্রের মধ্যে। প্যাসকেলের সূত্র বলছে যে কোনো আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থে বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছুমাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের পাত্রের গায়ে লম্বালম্বিভাবে ক্রিয়া করে। অর্থাৎ এখানে যে একটা তরল বা বায়বীয় পদার্থ আছে, তরল পদার্থ আছে, যার এখানে একটা পিস্টন, এখানে একটা পিস্টন, এই পিস্টনের ক্ষেত্রফল A1, এই পিস্টনের ক্ষেত্রফল A2। যদি এখানে F1 বল প্রয়োগ করা হয় তাহলে কি হবে? তাহলে F1 এর ক্ষেত্রে হবে, আমরা জানি F1 ইজ ইকুয়াল টু P1 ইজ ইকুয়াল টু, আমরা যদি এখানে F1 বল প্রয়োগ করি তাহলে চাপ হবে P1, P ইজ ইকুয়াল টু F1 বাই A1। আর তাহলে এখানে ঊর্ধ্বমুখী চাপটা কি অনুভব হবে? P ইজ ইকুয়াল টু F2 বাই A2। তাহলে এখানে যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে এটা হবে F1 ইজ ইকুয়াল টু PA1। হ্যাঁ, তাহলে F1 ইজ ইকুয়াল টু, অথবা এখানে আমরা এটা করে ফেলতে পারবো, এই জায়গাতে কাজটা করি, সেটা হচ্ছে যদি এটা কোনাকুনি গুণ করি তাহলে এটা হবে PA2 ইজ ইকুয়াল টু হবে F2। তাহলে এখানে এই পিটা এখানে বসাই দিব, এটা হবে F1 বাই A1, এটা হবে কি F1 বাই A1 ইন্টু A1 A2-এর নিচে একটা 1 আছে, তাহলে এটা হবে F2। তাহলে এখানে আমরা চাইলে এটা হচ্ছে A1, আমরা যদি F1 এর নিচে F2টাকে নিয়ে আসি তাহলে এটা হবে আমরা এখানে তাহলে কি করতে পারবো, F2 ইজ ইকুয়াল টু F1 বাই F2 A1। আমরা যদি এটাকে কোনাকুনি গুণ করি এখানে কি হচ্ছে বিষয়টা, এখানে হচ্ছে F2 ইজ ইকুয়াল টু যদি এটা লেখা হয় PA2, তাহলে ওই P এর মানটা এখানে বসাই দিব। এখানে হচ্ছে F2 ইজ ইকুয়াল টু P এর মান হচ্ছে F1 বাই A1 ইন্টু A2, A1 আছে A2।
তাহলে আমরা যদি উভয় পক্ষকে এরকম করি যে এটা হয় F2/F1 ইজ ইকুয়াল টু এটা হবে A2/A1, এটা হচ্ছে তার সমীকরণটা, প্যাসকেলের সূত্রের সমীকরণ। প্যাসকেলের সূত্র হচ্ছে কোনো আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থের পাত্রে বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছু মাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের পাত্রের গায়ে লম্বালম্বিভাবে ক্রিয়া করে বা সমানভাবে ক্রিয়া করে। সুতরাং এখানে আমরা জানলাম F2/F1 ইজ ইকুয়াল টু A2/A1। যদি পাত্রটা এরকম হয় যে এখানে সিলিন্ডার আকৃতির হয় যদি, তাহলে এখানে কাজটা কি হবে? সিলিন্ডার আকৃতির হইলে এখানে এই F1 এর জায়গায় হবে A1 এর জায়গাটা কি হবে? এটা হবে F2/F1 ইজ ইকুয়াল টু A মানে হচ্ছে এরিয়া, এই এরিয়াটা হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে এটা হবে পাই R2 স্কোয়ার বাই পাই R1 স্কোয়ার, R1 স্কোয়ার এটা হবে। যদি এটা এরকম হয় যে তোমার পাই পাই কাটা গেল, তাহলে এখানে হবে R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার। আর এই আর যদি না থাকে, যদি ব্যাসার্ধ দেওয়া থাকে, ব্যাস দেওয়া থাকে, এটার ব্যাসটা বলে এরকম, এখানে চিত্রে যেটা আছে যদি ব্যাস থাকে তাহলে এটা হবে D/2 D2/2 স্কোয়ার বাই D1/2 স্কোয়ার। সুতরাং আমরা প্যাসকেলের সূত্রটাকে বিভিন্নভাবে দেখতে পারলাম। প্যাসকেলের সূত্রটা সংজ্ঞাটা আগে জানলাম, জানার পরে দেখলাম যে এরকম একটা চিত্র এঁকে প্রথমটার ক্ষেত্রে প্রযুক্ত বল F এর জন্য তার উপর চাপ হচ্ছে P = F1/A1, দ্বিতীয়টার উপর হচ্ছে এটা P = F2/A2। এখানে আমরা এই লাইনটা না দিয়েও লিখে ফেলতে পারি ডাইরেক্ট, সেটা হচ্ছে কি কোনাকুনি যদি গুণ করি F2 = P/A2, তাহলে F2/FP এর জন্য F1/A1, তাহলে এখানে F2 এর নিচে F1 নিয়ে আসলাম, তাহলে A2/A1। এখানে এই সমীকরণটাকে এইভাবে প্রতিষ্ঠা করা যায় এবং এটাই হচ্ছে প্যাসকেলের সূত্র। প্যাসকেলের সূত্র হচ্ছে কোনো আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থের পাত্রে বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছু মাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের পাত্রের গায়ে সমানভাবে ক্রিয়া করে। আর্কিমিডিসের সূত্রে আমরা দেখব, এখানে বলছে যে আর্কিমিডিসের সূত্রে হচ্ছে কোনো বস্তুকে তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটি কিছু ওজন হারায় বলে মনে হয়। কোনো একটি বস্তুকে তরলে যদি আংশিক বা সম্পূর্ণরূপে ডুবিয়ে দেই আমরা, তাহলে ডুবানোর সাথে সাথে বস্তুটি কিছু ওজন হারাবে। প্যাসকেলের সূত্র বলছে যে কোনো বস্তুকে তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটি কিছু ওজন হারায় বলে মনে হয়। এই হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনটা কেমন? মনে করো তুমি এখানে একটি পানির বালতি বা গামলা পুরোপুরি ভরে নিয়েছো, পানি দ্বারা একদম ভরে নিয়েছো। যদি এইখানে তুমি একটা বস্তুকে নিমজ্জিত করো, সাপোজ কোনো একটা বস্তু নিমজ্জিত করো, তাহলে এখান থেকে কিছু পানি উপচে পড়বে। তাহলে বলছে যে এই বস্তুটিকে পানিতে নিমজ্জিত করার ফলে বস্তুটা যে ওজন হারাইলো ওই ওজনটা হবে এই যতটুকু পানি সে অপসারিত করে বাইরে ফেলে দিল এই অপসারিত পানির ওজনের সমান। তাহলে প্যাসকেলের সূত্রটা হলো কোনো বস্তুকে তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটির কিছুটা ওজন হারায় বলে মনে হয়। এই হারানো ওজনটা হচ্ছে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। তাহলে এখানে যদি বস্তুটার ওজন W = যদি বাতাসে বস্তুর ওজন হয়, মানে বাতাসে মানে পানিতে ডুবানোর আগে বাতাসে ওজন, আর W1 যদি হয় তরলে ওজন, তাহলে বস্তুটা W ছিল, তরলে যাওয়ার পরে হয়ে গেছে W1। আর তার হারানো ওজনটা কতটুকু? সে হারাইলো কতটুকু? হারানো ওজন হচ্ছে তার ছিল W - W1, এটুকু ওজন সে হারিয়েছে। সুতরাং আমরা এই জিনিসটা বুঝতে পারছি যে কোনো একটা বস্তুকে পানিতে ডুবানোর সাথে সাথে ওই বস্তুটা কিছু ওজন হারাবে। এটা আমরা দেখে থাকি যে ভারী বস্তুকে শুকনাতে টানা বা ঠেলা যতটা কঠিন, পানিতে নিলে আর একটু সহজ হয়। কারণ কি, পানিতে নেওয়ার সাথে সাথে বস্তুটা কিছুটা ওজন হারায় এবং ওই প্লবতার মতোই সে ঊর্ধ্বমুখী একটি বল অনুভব করে বিদায় সে কিছুটা ওজন হারায় বলে মনে হয়। আচ্ছা, এখানে তাহলে সে কিছুটা পানি অপসারিত করবে, এই অপসারিত ওজন তরলের ওজনের সমান। তাহলে এখানে আর্কিমিডিসের সূত্রের ক্ষেত্রে বিষয়টি আছে যে যদি কোনো বস্তুর ওজন বাতাসে ওজনটা পানিতে হারানো ওজনের চেয়ে বেশি হয়, কোনো বস্তুর বাতাসে যে ওজন আছে এমনি নর্মালি তার যে ওজন আছে সেই ওজনটা যদি তরলে নিমজ্জিত করার ফলে নিমজ্জিত অবস্থায় যে ওজন তার চেয়ে বেশি যদি হয়ে যায়, তাহলে বস্তুটি পানিতে কি হবে? ডুবে যাবে, বস্তুটি ডুবে যাবে। তাহলে এই বস্তুটি
ডুবে যাবে, বস্তুটি পানিতে সম্পূর্ণরূপে ডুবে যাবে। এখানে এই যে বস্তুর ভাসন ও নিমজ্জন এই জায়গাতেই চলে আসতেছে আর্কিমিডিসের সূত্র থেকে, বস্তু কখন ভাসবে এবং কখন ডুববে। যদি বস্তুটি বস্তুটির বাতাসে ওজন এবং পানিতে নিমজ্জিত অবস্থায় ওজন দুইটা পরস্পর সমান হয়ে যায়, তাহলে বস্তুটি ডুবন্ত অবস্থায় ভাসবে। ডুবন্ত অবস্থায় বস্তুটি ডুবন্ত অবস্থায় ভাসবে। ডুবন্ত অবস্থায় ভাসবে বিষয়টা কেমন হয়ে যায় যে সে সম্পূর্ণ ডুবে আছে, আবার সম্পূর্ণ ডুবে আছে। যদি বস্তুটির বাতাসে ওজন এবং পানিতে নিমজ্জিত অবস্থায় ওজন দুটা সমান হয়ে যায়, তাহলে বস্তুটা ডুবে যাবে কিন্তু ভাসবে, মানে সে সম্পূর্ণ ডুবে আছে কিন্তু তাকে দেখা যাবে, এরকম অবস্থা। 3 নম্বর কন্ডিশনটা হচ্ছে যদি বস্তুটির বাতাসে ওজন ডুবন্ত অবস্থায় ওজনের চেয়ে কম হয়, তাহলে বস্তুটি সম্পূর্ণ ভাসবে। তাহলে বস্তুটি কি হবে? ভাসবে। তাহলে সে ভেসে থাকবে, একদম পানিতে ভেসে থাকবে। এই হচ্ছে বস্তুর ভাসন এবং নিমজ্জন আর্কিমিডিসের সূত্রের উপর ভিত্তি করে, যার জন্য আর আর্কিমিডিসের সূত্রে বিষয়টা এরকম আছে যে নৌযানের দুর্ঘটনার বিষয়টি এখানে আছে তোমাদের বইয়ে। তোমরা অনেক সময় খেয়াল করে দেখবা যে নৌযানের তলাটা, নিচের অংশটা যদি এমনভাবে প্রস্তুত করা হয় যে সে যে পরিমাণ তরল অপসারিত করে, সেই পরিমাণ অপসারিত তরলের ওজনের চেয়ে তার নিচের প্রস্থটা বেশি হয়, বা আয়তনটা এমনভাবে তৈরি করে দেয় যে অপসারণ করলেও তার উপর যে ওজন দেওয়া হয় তার চেয়ে সেটা কম হবে। তখন বস্তুটি দেখা যাবে ভেসে থাকবে, এবং যত বেশি লোড নেওয়া হবে তত বেশি সে নিচ দিয়ে যাবে, কারণ ওজনের সাথে সাথে ওই বস্তুটি পানি অপসারণ বেশি করবে এবং নৌপথে অনেক সময় দুর্ঘটনা ঘটে থাকে। এই বিষয়টি আমরা জানি। এবার যদি আমরা আর্কিমিডিসের সূত্র এবং বস্তুর ভাসন ও নিমজ্জন বুঝে থাকি, তাহলে চলো আমরা বায়ুমণ্ডলের চাপ পরীক্ষাটি একটু বুঝে নিই। বায়ুমণ্ডলের চাপটি পরীক্ষা করার জন্য আমাদেরকে নিতে হবে তরল হিসাবে পারদ নিতে হবে, কারণ আমরা জানি তরলের মধ্যে সবচেয়ে ভারী হচ্ছে পারদ। আমরা একটি পাত্রে পারদ নিব, একটি কাঁচনল নিব, কাঁচনলটি হবে 100 সেন্টিমিটার লম্বা, সেটার ভিতরে পারদ থাকবে। আমরা এই পারদের মধ্যে ওই 100 সেন্টিমিটার লম্বা কাঁচনল ভর্তি পারদটাকে উপরু করে এখানে রেখে দিব। যখনই উপর করে আমরা রেখে দিব, দেখা যাবে পারদটি নিচ থেকে নামা শুরু হয়েছে এবং 24 সেন্টিমিটারে এসে সেটা থেমে গেছে। তার মানে 76 সেন্টিমিটার পর্যন্ত সে নেমেছে, 24 সেন্টিমিটার পর্যন্ত আর নামছে না। এই না নামার পিছনের কারণ হলো এই পারদকে বাইরে থেকে বায়ুমণ্ডল একটা চাপ প্রদান করছে। এই চাপের ফলে 76 সেন্টিমিটার পর্যন্ত সে থেমে আছে এবং 24 সেন্টিমিটার পর্যন্ত খালি আছে। এই 24 সেন্টিমিটার পর্যন্ত খালিকে এই পরীক্ষাটা বিজ্ঞানী টরিসলি করেছিলেন, যার জন্য এটাকে টরিসলির পরীক্ষা বলে, এবং এটাকে এই যে খালি জায়গা এটাকে বলে টরিসলির শূন্যস্থান। সুতরাং আমরা বায়ুমণ্ডলের চাপ বলতে বুঝাই যে বায়ুমণ্ডল ওই পরিমাণ চাপ বস্তুর উপর প্রয়োগ করে যে সে 100 সেন্টিমিটার বিশিষ্ট যদি হয়, তাহলে 24 সেন্টিমিটার পর্যন্ত সে 76 সেন্টিমিটার পর্যন্ত সে কোনো বস্তুকে উপর দিকে ধরে রাখতে পারে এবং 24 সেন্টিমিটার পর্যন্ত নিচ থেকে নেমে আসে। সুতরাং এটাকে বলা যায় 76 সেন্টিমিটার এইচজি স্তম্ভ বা পারদস্তম্ভ। আমরা জানি 1 অ্যাটমসফিয়ারিক চাপ ইজ ইকুয়াল টু 1.01 × 10⁵ নিউটন মিটার স্কোয়ার, যাকে ভাঙলে এটা হয় 101325 নিউটন। এটা হচ্ছে টরিসলির পরীক্ষা। তো টরিসলির পরীক্ষার শেষে আমরা চলে যাই একটু স্থিতিস্থাপকতা বিষয়টি বুঝি। আমরা এক এক করে সবগুলো টপিকে একটু বুঝতে পেরেছি, এবার আমরা স্থিতিস্থাপকতা বিষয়টাই বুঝি। স্থিতিস্থাপকতাটা হচ্ছে কোনো বস্তুকে বাইরে থেকে বল প্রয়োগ করলে বস্তুটি আকৃতি পরিবর্তন হয়। আমরা জানি কোনো বস্তুকে বাইরে থেকে বল প্রয়োগ করলে সেই বস্তুটির আকৃতি পরিবর্তন হয়, এবং বল অপসারণ করলে যে ধর্মের জন্য কোনো বস্তুকে বাইরে থেকে বল প্রয়োগ করলে তার আকৃতি পরিবর্তন হয়, এবং বল অপসারণ করলে যে ধর্মের জন্য বস্তুটি আগের অবস্থায় ফিরে যায় সেই ধর্মটি হচ্ছে স্থিতিস্থাপকতা। তাহলে স্থিতিস্থাপকতা কি? স্থিতিস্থাপকতা হচ্ছে কোনো বস্তুকে বাইরে থেকে বল প্রয়োগ করলে সেই বস্তুটির আকার পরিবর্তন হয়, আকৃতি পরিবর্তন হয়, আবার তাকে ছেড়ে দিলে যে ধর্মের জন্য সে পূর্বের অবস্থায় ফিরে যায় সেটাই হচ্ছে তার স্থিতিস্থাপকতা। এই স্থিতিস্থাপকতাতে আকার পরিবর্তন হয়, বিকৃত হয়। এই আকার পরিবর্তন এবং বিকৃতির উপর ভিত্তি করে বিজ্ঞানী হুক যে সূত্র প্রদান করেন সেটা হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে এটা হুকের সূত্রটা হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন সমানুপাতিক বিকৃতি।
পীড়ন বিকৃতির সমানুপাতিক। বিজ্ঞানী হুকের সূত্র হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। অর্থাৎ 1 বর্গমিটার যে পরিবর্তন হয় কোনো বস্তুর উপর একক ক্ষেত্রফলের উপর বল প্রয়োগ করলে, একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করা হয় তাকে পীড়ন বলে। তাহলে পীড়ন হচ্ছে, তাহলে হুকের সূত্রটা হচ্ছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। এটা হচ্ছে হুকের সূত্র। সুতরাং আমরা বিষয়গুলো এক এক করে বুঝতে পারলাম। আমরা আশা করি সেই বিষয়গুলো বাসায় প্র্যাকটিস করব, লিখে লিখে প্র্যাকটিস করব, পরীক্ষাগুলো একটু দেখব ভালো মতো, দেখে সেই অনুসারে চর্চা করব, বইয়ের এমসিকিউগুলো খুব ভালো মতো পড়ার চেষ্টা করব। যেহেতু আমাদের স্কুলটি বন্ধ আছে, আমরা ক্লাসে ধীরে স্থিরে ছোট্ট ছোট্ট টপিক আকারে লেসনকে ডিভাইড করে করে চর্চা করতে পারছি না। সুতরাং যে কোনোভাবেই হোক আমরা এটাকে শিখে নিতে হবে, পরবর্তী ক্লাসে যাইতে হবে। এসএসসি পরীক্ষার্থী যারা এসএসসি পরীক্ষা প্রস্তুতি সম্পন্ন করতে হবে, নবমে যারা একটা মিনিমাম প্রস্তুতি নিয়ে দশম শ্রেণীতে যাইতে হবে। পরবর্তী ক্লাসগুলোতে আমাদের সাথে থাকবা, আশা করি শিখতে পারবা তোমরা। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।